জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার সুযোগ, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে স্ব বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। সরকারের পক্ষ থেকে একটা কমন দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় যে এটা ৩-৪ মাসের মধ্যেই সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ ১ মাস লাগতে পারে, আর ১-২ মাসের মধ্যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনটাও করা সম্ভব। চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা গাড়ি উঠছে নিলামে, তালিকায় সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার সহ ৯০ গাড়ি। ট্রাম্পের শুল্ক নীতির হুমকিতে শঙ্কায় কানাডা ও মেক্সিকো সহ গোটা ইউরোপ, বিশ্বব্যাপী বাড়বে পণ্যের দাম। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের দাবি শিগগিরই ক্যাম্পাসগুলোতে হোক ছাত্র সংসদ নির্বাচন। অন্যদিকে ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের দাবি নির্বাচন দেরি হলেও আগে দরকার সংস্কার। তাতে ডাকসু জাকসু আয়োজন নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর এসব মতপার্থক্য নিরসনের পরই নির্বাচন দেওয়ার পরামর্শ সাবেক ছাত্রনেতাদের। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি ৯বার ছাত্র সংসদ নির্বাচন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, দ্বিতীয় সর্বোচ্চ 7বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়। পরিসংখ্যানে আরও পিছিয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলো। ৫০ঊর্ধ্ব বাংলাদেশে এত কম ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কারণ কি? ইতিহাস বলে এসব বিশ্ববিদ্যালয়ে একটু ছাড়া বাকি সব নির্বাচন হয়েছিল বিংশ শতাব্দীতে। দেড় যুগ পর ২০১৯-এ ডাকসু নির্বাচন হলেও সেটি নিয়েও রয়েছে বিতর্ক। একবিংশ শতাব্দীতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার মূল কারণ দলীয় লেজরবৃত্তি ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা। ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান হওয়ার পর এসব অনিয়ম কাটিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে ক্যাম্পাসগুলোতে। ছাত্র সংগঠনগুলো এটিকে গণতন্ত্র চর্চার বড় ক্ষেত্র হিসেবে দেখছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজ দৃশ্যমান হলেও ২০১৯ সালের পর এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি একটি ডাকসু নির্বাচন। ২৪-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মাঝে জোরালো দাবি উঠেছে শুধুমাত্র ডাকসু নয়, সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দ্রুত সময়ের মধ্যে। সত্যিকার অর্থে আমরা যে গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্রের যে আসল সৌন্দর্য সেটি কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের থেকে যদি নেতৃত্ব বের করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ডাকসু নির্বাচনটা যদি ২ মাস ৪ মাস পরেও হয়, নির্বাচনটা এমনভাবে করা উচিত যাতে করে যখন ডাকসু আসবে তখন যেন অন্য প্রতিটি শিক্ষা অঙ্গনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে হয় যে হ্যাঁ, ছাত্র সংসদ একটা কার্যকরী জিনিস। মেরুদণ্ড সোজা রেখে ডাকসুর রোডম্যাপ চাই। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মনে করছেন ফেব্রুয়ারির মধ্যেই সম্ভব ডাকসু সহ ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একদম উপজেলা পর্যায়ে যদি আমরা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারি, সেক্ষেত্রে সারা দেশে একটা নেতৃত্ব উঠে আসবে। তারা আগামী দিনে দেশ পরিচালনা করবেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে, পরবর্তীতে এবং ফেব্রুয়ারি শুধু ডাকসু না, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমূল পরিবর্তন আনতে হবে। সরকারের পক্ষ থেকে একটা কমন দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় যে এটা ৩-৪ মাসের মধ্যেই সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এবং আসলে তো আমাদের আগামী কিছু মাসের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ঢুকতে হবে। এটা কেন না ছাত্র সংসদ নির্বাচন দিয়ে সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঢুকি। ছাত্র শিবির দ্রুত নির্বাচনের আয়োজনের পক্ষে, বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই সম্ভব। কোনো ছাত্র সংগঠনের প্রস্তুতি নিতে হবে, এই কারণে সময় দিতে হবে, এটা একটা অযৌক্তিক বিষয়। এখানে প্রস্তুতির তো তেমন কিছুই নেই। ফাইন্যান্সিয়াল একটা এঙ্গেজমেন্ট আছে, সারা পৃথিবীর এঙ্গেজমেন্ট আছে, সারা রাষ্ট্রের এঙ্গেজমেন্ট আছে, এমন কোনো ফাংশন না। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ ১ মাস লাগতে পারে, আর ১-২ মাসের মধ্যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনটাও করা সম্ভব, পসিবল। তবে ছাত্র সংসদ নির্বাচনের চিন্তাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন প্রয়োজনীয় সংস্কার করেই হোক নির্বাচন।
আগামী মাস বা তারপরের মাস বা 2 থেকে 3 মাস এরকম যাবতীয় যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম আমরা বেঁধে দিতে পারিনি। এটি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সহস্র বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। কিন্তু সংস্কারের বিষয়গুলো যেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় অত্যন্ত যুক্তিক সহকারে সংস্কার করে সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত জানিয়ে দিব বলে আমরা প্রত্যাশা রাখছি। মতপার্থক্য নিরসন করে নির্বাচন দেওয়ার পরামর্শ সাবেক ছাত্র নেতাদের। নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া সম্পর্কে ধারণা হলো, একটা নেতৃত্ব গড়ে উঠলো। আমরা তো অনেক সময় বলি না, ডাকসুর ভিপিজিএস কতজন এসছে যারা জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছে। সো এটার মধ্যে তো নেতৃত্বের বিকাশের সম্ভাবনা থাকে। বড় দুটো গ্রুপের মধ্যেই মতপার্থক্য আছে, এটা নিরসন করলেই ভালো। ছাত্র সংগঠনগুলোর চাওয়া পাওয়ার ভিড়ে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অধিকার কতটা ফিরে পায় সেটি এখন দেখার বিষয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে টনক নড়েছে আমদানিকারকদের। শুল্ক কর দিয়ে ইতোমধ্যেই অনেকেই গাড়ি ডেলিভারি নিয়েছেন, অনেকে আবার করেছেন কাস্টম হাউসে। তালিকায় আছে সাবেক এমপিদের আমদানি করা 30টি ল্যান্ড ক্রুজার সহ 90টি গাড়ি, যা চলতি মাসের তৃতীয় সপ্তাহে উঠবে নিলামে। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। শোরুমে গাড়ি রাখার খরচ বেশি হওয়ায় অনেকেই আমদানির পর বিক্রি না হওয়া পর্যন্ত বন্দরের শেডেই ফেলে রাখেন। চট্টগ্রাম বন্দরকে গাড়ির গুদাম হিসেবে ব্যবহারের এই অভিযোগ দীর্ঘদিনের। মামলা জটিলতা সহ নানা কারণে এসব গাড়ি নিলামে ওঠে না যথাসময়ে। এতে বন্দরের শেডে জায়গার অপচয় শুধু নয়, আটকে যায় সরকারের রাজস্ব। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কারশেড পরিদর্শন করে পরিস্থিতির উন্নতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। নতুন কারশেডে পড়ে থাকা গাড়ি খালাস কিংবা নিলামে তুলতে 31শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। এই অকশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে, তো আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। এরপরই শুরু হয় নিলামের তোড়জোড়। খবর পেয়ে তৎপর আমদানিকারকরাও। এরই মধ্যে 13টি গাড়ি শুল্ক কর দিয়ে ডেলিভারি নিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আবেদন করেছেন আমদানিকারকরা। এছাড়া বিলুপ্ত সংসদের এমপিদের আমদানি করা 45টি বিলাসবহুল গাড়ির মধ্যে একটি গাড়ি শুল্ক দিয়ে সম্প্রতি ডেলিভারি নিয়ে গেছেন গত নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত এক এমপি। তবে নোটিশের পরও কোনো সাড়া নেই বাকিদের। এ অবস্থায় ভিত্তিমূল্য নির্ধারণের পর জানুয়ারি মাসেই নতুন শেডে থাকা বাকি 90টি গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া চলছে। সকল গাড়িগুলাই আমাদের ইনভেন্টরি কার্যক্রম, যেহেতু 70টা গাড়ির ইনভেন্টরি কার্যক্রম শেষ হয়েছে, এগুলো আমরা দ্রুত ভ্যালুর জন্য শুল্কায়ন গ্রুপে পাঠাবো। সেখান থেকে ভ্যালু আসার পরে আমরা এগুলো ই-অকশনের মাধ্যমে নিলামে তুলে দেব। বিডারদের অভিযোগ, আমদানিকারকদের রিট নিষ্পত্তিতে কাস্টমস হাউসের আইন শাখা নিষ্ক্রিয়। ফলে বিপুল ব্যয়ে আমদানি করা গাড়ি সহ অনেক পণ্যই বন্দরের শেডে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। মামলা তো কাস্টমের বিরুদ্ধে, তো কাস্টমের আইন শাখা আছে, কাস্টমের ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে। উনি গিয়ে ওটা ফলো আপ যদি করতো, হয় আমদানিকারককে দেবে, না হয় বিডারদেরকে দেবে। মোটামুটি রাজস্ব সরকার পাবেই। কর্তৃপক্ষ কী করে, এই লটের এগেনস্টে মামলা আসছে, বাস এই মামলা আসছে বলে 10 বছর 15 বছর পরে আছে, কোনো ধরনের ওদের অ্যাক্টিভিটিস নেই। নিলাম কার্যক্রম আরও গতিশীল করতে এই সংক্রান্ত আইন ও প্রক্রিয়া সহজ করার আহ্বান সিএনডিএফ এজেন্টদের। নিলামের যে পদ্ধতিটা, যে আইন, সেটাকে আরও সহজীকরণ করা প্রয়োজন। একটা গাড়ির দাম ছিল 1 কোটি টাকা, পড়ে থাকতে থাকতে এটা এখন 20 লাখ টাকায় বিক্রি করতে হবে, কিন্তু ওই আইনের কারণে সেটা অ্যালাউ করতে পারছে না কাস্টমস কর্তৃপক্ষ। তো এইসব কারণে কিন্তু পড়ে থাকছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি যে কেউ গাড়ির অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। এজন্য জমা দিতে হবে টিআইএন, এনআইডি ও আয়কর সনদ। তবে অনলাইনের পাশাপাশি পে অর্ডারের কপি টেন্ডার বাক্সে জমা দিতে হবে। যদিও ভালো সাড়া পেতে অনলাইনের পাশাপাশি ম্যানুয়ালি নিলামের দাবি বিডারদের। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।
এজেন্সির প্রতি 1000 কোটা বহাল রেখেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় রোববার সৌদি আরবের জেদ্দায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে এই দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। দুদেশের মধ্যে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষে হজ পরিচালনা করেন এ জাতীয় ট্রাভেলসের সংখ্যা 750টি। হজ কেন্দ্রিক যাবতীয় কার্যক্রম 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বলেও সময় বেঁধে দিয়েছে সৌদি আরব। হাজিদের দাবি দেওয়া আদায়ের জন্য আমাদের চেষ্টার কমতি নাই, কিন্তু এটা তো সৌদি গভর্নমেন্টের উপর নির্ভরশীল। কোটা তো আমরা বাড়াতে কমাতে পারি না। 14 ফেব্রুয়ারি পরে হজের কোনো কার্যক্রম অ্যাকসেপ্টেবল হবে না। ওনারা বলেন এরপরে যদি কোনো বিপর্যয় ঘটে সৌদি কর্তৃপক্ষের দায়ভার নেবেন না, এভাবে চিঠি দিয়েছেন। এই যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে হজ কেন্দ্রিক, এগুলো 14 ফেব্রুয়ারির ভিতরে সুসম্পন্ন করতে হবে, আমরা এটা এগ্রি করেছি। পৌষের শেষে শীতের দাপট বেড়েছে, কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতের সবচেয়ে দুর্ভোগে দিনমজুর ও শ্রমজীবীরা। বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না এবং পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন লুৎফর রহমান। প্রথমে চলে যেতে চাই মুন্নার কাছে। মুন্না, আপনার কাছে জানতে চাই মেহেরপুরের শীতের তীব্রতা কেমন, তাপমাত্রার পারদ নেমেছে কতটুকু? রাত্রি আপনাকে আমি জানিয়ে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত 2 দিনের চাইতে কিছুটা বেড়েছে। তবে শীতের তীব্রতা কিন্তু একটু কমেনি। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আজ সকাল থেকেই কিন্তু তীব্র শীতের সাথে উত্তরের হিমেল হাওয়া জনজীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে, যার ফলে সবচাইতে বেশি বিপাকে রয়েছে যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক। এরা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে দিনকে দিন। কারণ ডিসেম্বরের প্রথম থেকেই কিন্তু এই অঞ্চলে জেঁকে বসেছে শীত, যার ফলে মানুষ কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না। এতে করে দিনমজুররা কিন্তু কাজ পাচ্ছে না। আমি যদি আজকের কথা বলি, আজ সকালে আমি 6:30 সময় যখন এখানে আসি, এখানে কিন্তু অনেক শ্রমিকের আনাগোনা আমি দেখেছি, কিন্তু অনেকেই এই যে 8টা বেজে গেলেও কাজ না পেয়ে কিন্তু বাড়ি ফিরে গেছে। আবার অনেকে এখনো কাজের আশায় দাঁড়িয়ে আছে। আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এই 2 মাস কিন্তু তারা ঠিক মতো কাজ পায় না, যার ফলে তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যায়। বিশেষ করে এই সময়টাই কিন্তু অনেকের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হয়, স্কুলের নতুন বই, খাতা, কলম এগুলো কিনতে বাড়তি কিন্তু একটা খরচ লেগে যায়। কিন্তু কাজ না থাকার ফলে তাদের কিন্তু সংসার চালাতে হিমশিম খেতে হয়। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাশাপাশি ইনকাম কমে যাওয়া, সব মিলিয়ে কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে তারা। আবার আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, মেহেরপুরে এখন কিন্তু বোরো ধান লাগানোর মৌসুম চলছে। মাঠে মাঠে বোরো ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছেন চাষিরা। কিন্তু যেহেতু পানিতে এবং কাদায় নেমে কাজ করতে হয়, অতিরিক্ত শীতের কারণে কিন্তু শ্রমিকরা অনেকে কাজ করতে চাচ্ছে না, যার ফলে ওখানেও কিন্তু এক ধরনের শ্রমিকের সংকট রয়েছে। যার ফলে যারা বোরো ধান চাষি তারাও কিন্তু এক ধরনের চিন্তার মধ্যে পড়ে গেছে, কারণ আর অল্প কয়েকদিনের মধ্যে ধান লাগানো শেষ না করতে পারলে তারা কিন্তু বোরো মৌসুমটাকে মিস করবে, যার ফলে তারাও কিন্তু এক ধরনের চিন্তার মধ্যে পড়ে গেছে। রাত্রি এই ছিল আমার কাছে শীতে শ্রমজীবীদের সর্বশেষ পরিস্থিতি। এবার যেতে চাই পঞ্চগড়ে সহকর্মী লুৎফরের কাছে। লুৎফর, এতক্ষণ আমরা মুন্নার কাছে মেহেরপুরের খবর শুনছিলাম, সেখানকার খেটে খাওয়া মানুষদের সংকটের কথা শুনছিলাম। আপনার কাছে জানতে চাই পঞ্চগড়ের শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে, এবং একই সাথে জানতে চাই নিম্ন আয়ের মানুষদের কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাত্রি গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েছে এবং আজ সকালে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং চারপাশে কিন্তু বর্তমানে মিষ্টি রোদ। এবং আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন
এই মাসে কিন্তু আরো কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে, তবে যে উত্তরের ঠান্ডা বাতাস সেটি কিন্তু এখনো বের করেছে এবং আমরা এবার পৌষের যে চিত্র দেখছি বেশিরভাগই কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে। এই সময় কনকনে শীত অনুভূতি হচ্ছে, কখনো ঘন কুয়াশা থাকছে, কখনো হালকা কুয়াশা, এবং সবচেয়ে বেশি হলো উত্তর হিমালয় থেকে ভেসে আসা যে ঠান্ডা বাতাস সেটি এই জনপদের উপর দিয়ে বয়ে যায় এবং এ কারণেই কিন্তু হাড় কাঁপা শীত অনুভূত হয়। আমরা দেখেছি যে সন্ধ্যা সকালের শীতে দুর্ভোগ বেড়েছে পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষের। বিশেষ করে যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছেন তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে অনেকেই কিন্তু কষ্টের রাত পার করেন, কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের তারা চেষ্টা করছেন এবং পঞ্চগড়ের নিম্ন আয়ের শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তাদেরও কিন্তু দুর্ভোগ বেড়েছে। আমরা দেখেছি পঞ্চগড়ের যারা বালি এবং পাথর শ্রমিক রয়েছেন 20 থেকে 30 হাজার বালি পাথর শ্রমিক রয়েছেন, তারা করতোয়া, মহানন্দা, চাওয়াই সহ বিভিন্ন নদী থেকে বালি পাথর সংগ্রহ করে কিন্তু তার জীবিকা নির্বাহ করে থাকেন। তবে শীতকালে তারা দুর্ভোগে পড়ে না। সকালে যেমন চিত্রটি আমরা দেখেছি, নদীর পাড়ে তারা বসে রয়েছেন, তারা অপেক্ষা করছিলেন কখন সূর্যের দেখা মিলবে, তারপরে তারা নদীতে নেমে পাথর এবং বালি উত্তোলন করবেন। কারণ শীতের মধ্যে কিন্তু নদীর পানি কিন্তু বরফের মতো ঠান্ডা থাকে। এই বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তাদের বালি পাথর সংগ্রহ করতে খুব কষ্ট করতে হয়। আর যেহেতু সূর্যের দেখা মিলেছে তাদের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে এসেছে এবং তারা নদীতে নামতে শুরু করেছেন এবং বালি পাথর সংগ্রহ করবেন। আর এর পাশাপাশি জানিয়ে রাখি যে শীত এলেই পঞ্চগড়ের যে সকল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ে। আমরা দেখেছি পঞ্চগড়ের বিশেষ করে আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালগুলোতে ডায়রিয়া নিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু বৃদ্ধরা ভর্তি হচ্ছে। তবে পঞ্চগড়ের হাসপাতালগুলোর সবচেয়ে নাজুক পরিস্থিতি হলো যে পরিমাণ রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে সেই পরিমাণ কিন্তু চিকিৎসক নেই। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যদি কথা বলি, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে 37 জন চিকিৎসকের পদের মধ্যে কর্মরত রয়েছে মাত্র 11 জন। এই 11 জন চিকিৎসক কিন্তু ব্যাপক অংশের রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন এবং আমরা যদি পঞ্চগড়ের আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু যে সামনে কিন্তু আবারও তাপমাত্রা কমে আসতে পারে। আছে এই মুহূর্তে কিন্তু চারপাশে বৃষ্টি রয়েছে। তো রাত্রে এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। মেহেরপুর এবং পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। নওগাঁয় খেজুর গাছের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত গাছেরা। এই গুড় বাজারে বিক্রি হচ্ছে 150 থেকে 250 টাকা দরে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার গুড় চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। নওগাঁ শহরের পৌর গুড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন 1 কেজি গুড় তৈরিতে কতটুকু খেজুরের রস প্রয়োজন? গুড়ের বাজারে ক্রেতা কেমন দেখছেন? স্বাধীন এখনো চলছে শীতকাল মৌসুম, আর এই শীতকাল মৌসুমে এক শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা আসলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এরপর আসলে সেই রস জাল দিয়ে গুড় তৈরি করেন এবং এইসব গুড় এখন এই গাছেদের হাত ধরে নওগাঁ পৌর পাইকারি গুড়ের আড়তে এসেছে। যদি বলি যে এখানে আসলে প্রতি কেজি গুড় এখন বিক্রি হচ্ছে 150 থেকে 250 টাকা পর্যন্ত এবং এইসব গুড় আসলে স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে এবং এই হাট ডাকে মুখরিত হয়ে উঠেছে এই গুড়ের বাজার। জেলার বাহির থেকেও এখানে আসলে পাইকার যারা রয়েছেন তারা গুড় কেনার জন্য এসেছেন এবং তারা গুড় কিনে নিয়ে যাচ্ছেন। আর যারা গাছে রয়েছেন তারা আসলে অনেকে সকালেই ভ্যানে করে ক্যারেটের মাধ্যমে এখানে গুড় বিক্রি করার জন্য নিয়ে আসছেন। আমি এক গাছের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে তিনি রানীনগর থেকে এসেছেন এবং এবছর তারা 4 জন আসলে এই খেজুর গাছ থেকে প্রায় 200টি খেজুর গাছ থেকে তারা রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন এবং প্রায় 3 মাস অর্থাৎ এক মৌসুমে এইসব খেজুর গাছ থেকে খরচ বাদ দিয়ে তাদের প্রায় 1 লক্ষাধিক টাকার মতো আয় থাকবে এবং তারা বলেছেন যে আসলে প্রায় 7 থেকে 8 লিটার খেজুরের রস থেকে প্রায় 1 কেজির পরিমাণ মতো গুড় তৈরি হয় এবং এই খেজুর গাছ থেকে রস সংগ্রহের পর প্রায়
4 ঘন্টার মতো আসলে জাল দিয়ে তাদেরকে এই গুড় তৈরি করতে হয় বলে তারা জানিয়েছেন। এখানে যে গুড়ের আড়ত রয়েছে প্রায় 7:30টার পর থেকে এখানে এই আড়তটি জমজমাট হয়ে ওঠে। এখানে ব্যবসা চলে প্রায় 1.5 ঘন্টার মতো, অর্থাৎ সকাল 9টা পর্যন্ত ব্যবসা চলে। আর এখানে এই 1.5 ঘন্টার বাজারে বলা যায় যে প্রায় লক্ষাধিক টাকার মতো এখানে গুড় বেচাকেনা হয়ে থাকে এবং ব্যবসায়ীরা বলছেন যে আগামী আরো প্রায় 1.5 মাসের মতো চলবে, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এখানে গুড় বেচা কেনা চলবে বলে জানিয়েছেন। একটি বিষয় হচ্ছে যেহেতু শীতকাল, আর এই শীতকালে আসলে বিভিন্ন পিঠাপুলির আয়োজন করা হয়ে থাকে বাসা বাড়িতে। আর এই পিঠাপুলির স্বাদ বাড়ানোর জন্য খেজুর গাছের যে গুড় রয়েছে আসলে আরেক ধাপ এই স্বাদটা বাড়িয়ে দেয় এবং মানুষের কাছে আসলে এই খেজুর গাছের গুড় বেশ চাহিদা রয়েছে, যার কারণে আসলে অনেকে যারা যেখানে খেজুর গুড় উৎপাদন করা হয় যেসব খামারে সেখান থেকে সংগ্রহ করে থাকেন। আবার অনেকে এই আড়তে এসে কমপক্ষে 5 থেকে 7 কেজি অনেকে এখান থেকে গুড় কিনে তারা নিয়ে যান এবং অনেকে আবার এখানে কিনে আসলে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা বাড়িতে গুড়গুলো দিয়ে থাকেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই গুড়ের আড়ত থেকে দাম দর সব শেষ। 5 বছরেও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ, বাতিল হয়েছে একের পর এক দরপত্র। এতে করে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের 4 লেন সম্প্রসারণের 29 কিলোমিটার সড়কের কাজ শুরুই হয়নি। উন্নয়ন কাজ আটকে থাকায় নাজেহাল সড়কে প্রতিনিয়ত ভোগান্তির শিকার এই পথে চলাচলকারীরা। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। খুলনা চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর অংশ ঝুঁকি নিয়ে ধীর গতিতে যাচ্ছে পণ্য বোঝাই একের পর এক ভারী যান। শরীয়তপুর অংশের 35 কিলোমিটার পথ পাড়ি দিতে অপচয় হয় সময়, নষ্ট হয় যানবাহনের যন্ত্রাংশ। টায়ার বাস্ট হয়ে যায়, গিয়ারে ট্রাভেল করে, ডিফারেন্সিয়াল ভাঙে চলে যায়, যেহেতু আমাদের গাড়িগুলো ভারী গাড়ি। সমস্ত রাস্তায় ডাইনে বামে গাড়ি পাড়া পড়ে যায়, এমনকি মানুষের গৃহস্থ ফসলও নষ্ট হইতেছে, আর মানুষও নষ্ট হইতেছে একমাত্র ধুলার জন্য। দূরত্ব কম হওয়ার পাশাপাশি নানা সুবিধা পাওয়ায় চট্টগ্রামের সাথে দক্ষিণাঞ্চলের 21 জেলার যোগাযোগে এই পথ বেছে নেয় চালক ও যাত্রীরা। গুরুত্ব বিবেচনায় সড়কটি মজবুত ও সরলীকরণের মাধ্যমে 4 লেন সম্প্রসারণে 2019 সালে প্রকল্প নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, কিন্তু 5 বছরেও জমি বুঝে না পাওয়ায় কাজ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। টেন্ডার বাতিল হয় 2 দফা। বর্তমানে শরীয়তপুর চাঁদপুর অংশের 29 কিলোমিটার বেহাল সড়কে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। আর যানবাহনের ধীরগতির কারণে ঘটে ডাকাতি ও ছিনতাই, বাধাগ্রস্ত হয় পণ্য পরিবহন। গাড়ির ড্যামারেজটা আছে, তারপর প্রোডাক্ট মনে করেন এদিক ওদিক পড়ে যায়, ঔষধ ভাঙে, টাইম মতন গাড়ি নিয়ে যাইতে পারি না। এক হলো, দ্বিতীয় কথা গাড়ি ডাইনে বাই কাই খায়, যাত্রীরা ভোগান্তিতে পড়ে, গাড়িতে অনেক টাইমে ব্যথা পায়। এই রাস্তার যে পরিস্থিতি তাতে মনে করেন জীবন শেষ, গাড়ি শেষ, ভাঙ্গে চুরে সব শেষ। এই যে আমরা যাই তখনকার জীবন হাতে নিয়ে আতঙ্কের সাথে আমাদের যাইতে হয়। দুর্বল লোক যদি ওঠে তাকে আট চলাই মুশকিল বা বইয়া থাই মুশকিল। 5 বছর পার হলেও টাকা বুঝে পাননি জমির মালিকরা। এমন অবস্থায় প্রকল্পের অনিশ্চয়তায় উদ্বিগ্ন তারা। নোটিশও দেয় না, আমাদের টাকাও দেয় না। রাত পহলে জমিনের দাম বাড়তেছে, আর আমাকে তো আর বেশি দিব না। জমি বিক্রিও করতে পারতেছি না অন্য কোথাও, আর বিদেশ যাইতে পারতেছি না। চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়ায় অনিশ্চয়তায় প্রকল্প সংশ্লিষ্টরা। তবে সব জটিলতা কাটিয়ে সড়ক নির্মাণের কাজ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। একটি অনিশ্চয়তা আছে, বাদ হওয়ার ব্যাপারে আসলে আমরা বলতে পারবো না। এটি আসলে আমাদের মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত দেবে আমাদের সেই অনুযায়ী আমাদের করতে হবে। এটা বন্ধ হয়ে যাওয়ার ওরকম কোনো কারণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, কর্তৃপক্ষকে আমরা সেই বিষয়টি অনুরোধ করব। 4টি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় প্রায় 860 কোটি টাকা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। লাভজনক হওয়ায় ধান চাষ কমিয়ে আলু চাষে ঝুঁকছেন নাটোরের চলনবিলের কৃষকরা। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার বেড়েছে আবাদ। এদিকে আলুর শীতজনিত রোগবালাই দমনে কৃষককে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন।
বিস্তীর্ণ চলনবিল জুড়েই এমন দৃশ্য, দু চোখ যেদিকে যাবে চোখে পড়বে আলু ক্ষেত। চলনবিলের সিংড়া উপজেলার নিঙ্গন এলাকার কৃষক মোস্তফা আলী একসময় ধান চাষ করতেন তিনি। ধানের তুলনায় লাভজনক হওয়ায় কয়েক বছর ধরে আলু চাষকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুতে লাভ বেশি, আলুতে ফলন বেশি, আলুতে মানে বেশি পাওয়া যায়। আলু তুলে আবার বাদাম লাগালে এবার বাদামে দাম একটা ইন্টারেস্ট আছে বেশি, মানে বাদামে খরচ কম। আলুর এই খরচ দিয়ে বাদাম এমনি হয়ে যায়। একসময় চলনবিলের এসব জমিতে বড় আবাদ করতেন কৃষকরা, কিন্তু এই বড় আবাদে বারবার লোকসান খাওয়ার পরে কৃষকরা আলু চাষে ঝুঁকেছেন। গত বছরের তুলনায় এবছরও বৃদ্ধি পেয়েছে আলু আবাদ। এখন চলনবিলে বড় ধানের বদলে আলু চাষ করছেন কৃষকরা যেটি বলছে, আলু চাষ লাভজনক হওয়ায় তারা ধানের বদলে আলুকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুর খরচ বেশি হলেও দাম বেশি, মনে করেন যে 70 টাকা কেজি বা ওই আপনার 1200-1300 টাকা মন কৃষকই পাচ্ছে। আলু করে তারপর ধান চাইতে যাই ওই 10 মণ হইলে 10 মণ হবি, যদি 15 না 15 মণ হবি। আলুটা এক্সেস হয়ে গেল। ধান করলে এক আবাদ, আলু করলে দুটো, বাদাম এবং আলু। এই কারণে আমরা এখন আলু চাষ করছি। গত বছরের তুলনায় 60 হেক্টর জমিতে বেড়েছে আলুর আবাদ। রোগবালাই নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। ধানের পাশাপাশি এবার আলুর একটা বাম্পার ফলন হচ্ছে এবং আমরা আশা করছি এতে করে ধানের ফলনে কোনো হ্যাম্পার হবে না, বরং আমাদের ধান যে পরিমাণ উৎপাদন হয় চলনবিলে সেই পরিমাণ ধানও উৎপাদন হবে। তো এই ব্যাপারে আমরা আমাদের অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠে উপস্থিত থেকে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে। এবছর শুধু চলনবিল থেকেই উৎপাদন হবে ৬,৯৩০ টন আলু, যার বর্তমান বাজার মূল্য অন্তত ২৮ কোটি টাকা। মাহবুব হোসেন, এখন নাটোর। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। বিনোদন খেলাধুলার পাশাপাশি শরীর চর্চায় ঝুঁকছেন সৌদি আরবের বাসিন্দারা। মধ্যপ্রাচ্যের দেশটিতে বাড়ছে জিম সেন্টারের সংখ্যা। কাজের ফাঁকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম শহরের জিম সেন্টারে শরীর চর্চা সারছেন প্রবাসী বাংলাদেশিরাও। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় পাঠানো তথ্যছবিতে থাকছে বিস্তারিত। দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি সুস্থ থাকতে নিয়মিত প্রয়োজন শরীর চর্চার। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রাদেশিক শহরগুলোতে হাঁটার জন্য রয়েছে উন্মুক্ত পার্ক। এর পাশাপাশি দেশটিতে তরুণ সহ স্বাস্থ্য সচেতন মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে জিম সেন্টার। সৌদি নাগরিকদের পাশাপাশি জিম করে নিজেদের ফিট রাখছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরা। আমরা মিডিল ইস্টে যারা আসি, এসে এখানে খাওয়া দাওয়া করি, তার কারণে আমাদের কোলেস্টেরল হাই থাকে, ট্রাইগ্লিসারাইড হাই থাকে, ব্লাড প্রেশার, ব্লাড সুগার সব কিছুই হাই থাকে। তো আমি টানা 4 মাস জিম করার পর আমার এখন কোলেস্টেরল মোটামুটি স্টেবল একটা লেভেলে আছে। We are doing everything on time. We are very punctual now and we are doing very well here. हेल्थ अच्छा रहता है, बॉडी फिट रहेगा और एज भी कम हो जाता है इससे, कोलेस्ट्रॉल लेवल भी नहीं होता और बहुत अच्छा फ़ायदा है मतलब जिम करने का, बहुत हेल्थी रहता है इंसान। রিয়াদ, জেদ্দা, দাম্মাম শহরের জিম সেন্টারগুলোতে শরীর চর্চা করতে প্রতিদিন গুনতে হবে 20 রিয়াল। 1 মাসের মেম্বারশিপে 200, 3 মাসে 500, 6 মাসের জন্য 900 এবং বাৎসরিক মেম্বারশিপ নিলে জন প্রতি খরচ পড়বে 1500 রিয়াল। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। 6 দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ভয়াবহ দাবানল। এতে 16 জনের প্রাণহানি ছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না আরও 16 বাসিন্দাকে। রোববার 2টি দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও লস এঞ্জেলসের বড় 2টি দাবানল সক্রিয় বলে জানিয়েছে দমকল বিভাগ। এ অবস্থায় দাবানলের লেলিহান শিখা নিয়ন্ত্রণে মাঠে থাকা 14,000-এর বেশি দমকল কর্মীর সাথে 900-র বেশি বন্দীকে যুক্ত করা হয়েছে। আগুন নেভানোর জন্য ঘন্টায় তাদের দেয়া হচ্ছে $1। দিনে একজন বন্দী আগুন নিভিয়ে $5 থেকে $10 বেশি উপার্জন করছেন। এছাড়া মেক্সিকো থেকে দমকল বাহিনীর 70 এবং কানাডা থেকে 60 জন সদস্য যুক্তরাষ্ট্রের ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় ইউক্রেনের উদ্ধারকারী দলও প্রস্তুত আছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে দাবানলের মধ্যে কারফিউ অমান্য, লুটপাট ও মাদক সহ অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে লস এঞ্জেলসে এখন পর্যন্ত 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির হুমকিতে শঙ্কায় আছে চীন থেকে শুরু করে গোটা ইউরোপ, এমনকি প্রতিবেশী কানাডা ও মেক্সিকো। অর্থনীতিবিদদের মতে বিদেশি পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করলে বিশ্বব্যাপী বাড়বে নিত্যপণ্যের দাম। এদিকে মূল্যবৃদ্ধির শঙ্কায় আগে থেকেই পণ্য মজুত করতে শুরু করেছেন মার্কিন ভোক্তা ও ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন তানফির জনি। So we lose 300,000 people a year to drugs entering from Mexico. And if they don't stop this poison from flooding into our country, and they can stop it by not accepting it from China, and I'm doing the same thing with China, we're going to tariff the hell out of them. ক্ষমতায় বসার আগেই একের পর এক হুমকি দিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক দেশ ও অঞ্চল দখল থেকে শুরু করে বিদেশি পণ্যে বিশাল অঙ্কের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন অর্থনীতিকে ঢেলে সাজাতে চান ট্রাম্প। মার্কিন পণ্য ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করতে যাচ্ছেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্পের এমন উদ্যোগে এরই মধ্যে শঙ্কায় পড়েছেন চীন, কানাডা, মেক্সিকো সহ ইউরোপীয় ইউনিয়নের ভোক্তা ও ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্বব্যাপী বাড়তে পারে পণ্যের দাম। For the US economy, exports are important but not that important in driving growth, as is the case for most other countries. So a trade war based on tariff escalation would hurt other countries a great deal more than the US. ট্রাম্প বিশ্বব্যাপী আমদানি পণ্যে 10% এবং চীনা পণ্যের উপর 60% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এছাড়া কানাডা ও মেক্সিকান পণ্যের উপর আমদানি শুল্ক হবে 25%। বিশেষজ্ঞদের মতে এতে মুক্ত বাণিজ্য বাধার মুখে পড়বে এবং বাড়বে উৎপাদন খরচ। Sectors that would be hit the hardest if we place 60% tariffs on China would certainly at the top of the list would be electronics. Simply because they were lightly taxed in the first round and the amount that we import from China is so large. এদিকে ট্রাম্পের এমন পদক্ষেপে মার্কিন ব্যবসায়ীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের খেলনার বাজারের সিংহভাগ আমদানি নির্ভর। শুল্ক আরোপে ধস নামবে এই খাতে। বেশিরভাগ মার্কিন নাগরিকদের মতেও শুল্ক আরোপে জিনিসের দাম বাড়বে। তবে কিছু ব্যবসায়ী বলছেন এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে, লাভের মুখ দেখবে মার্কিন কোম্পানিগুলো। If 60% will happen, that is a major devastating to the industry. What is 10 billion going to shrink down to 9 billion with retaliatory tariffs? I don't think so. We have much greater opportunity to increase our share of the US market through tariffs. ইউ সহ মার্কিন বাণিজ্যিক অংশীদারদের সব পণ্যের উপর 10 থেকে 20% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে অর্থনৈতিক দুর্দশার মুখে পড়তে পারে ইউরোপ। ইউরোপিয়ানদের মতে এতে পণ্যের দাম বাড়বে বহুগুণ। Je pense que les impacts seraient assez grands et que Trump est dans sa politique de America First. Je pense que ça va contribuer à la hausse des prix et déjà que la vie... Je pense que l'Europe doit s'affirmer vis-à-vis des États-Unis. এদিকে মেক্সিকো বলছে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। মেক্সিকান অর্থমন্ত্রীর মতে ট্রাম্পের শুল্ক নীতিতে খোদ মার্কিন অর্থনীতি বিপাকে পড়বে। Y al final no hubo ni aranceles ni tratado, porque encontramos una salida. Yo les garantizo que la vamos a encontrar, porque tenemos las ventajas estructurales. অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের শুল্ক পরিকল্পনায় বাড়বে মুদ্রাস্ফীতি, এমনকি পণ্য সরবরাহে বাধা সৃষ্টির মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন হবে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানাবো একবার। জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার সুযোগ, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে স্ব বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। সরকারের পক্ষ থেকে একটা কর্ম দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় যে এটা 3-4 মাসের মধ্যেই সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ 1 মাস লাগতে পারে, আর 1-2 মাসের মধ্যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনটাও করা সম্ভব। চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা গাড়ি উঠছে নিলামে, তালিকায় সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার সহ 90 গাড়ি। ট্রাম্পের শুল্ক নীতির হুমকিতে শঙ্কায় কানাডা ও মেক্সিকো সহ গোটা ইউরোপ, বিশ্বব্যাপী বাড়বে পণ্যের দাম।
রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে গুড়িয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার মুহুর্মুহু স্লোগানে উত্তাল টিএসসি। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।